কতদিন আগেকার কথা, প্রায় ভুলে গিয়েছিলাম। অন্তত 10-15 বছর দেখা হয়নি। হঠাৎ এতদিন পরে দেখি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুকুর পাড়ে পূর্ব দিকে ছাতিম গাছের নিচে একটা কাঠের বেঞ্চিতে বসে রয়েছেন ভদ্রলোক। হাতে ঠোঙা ভর্তি চিনেবাদাম, সেগুলোর খোসা না ছাড়িয়ে আস্ত আস্ত কুড়মুড় করে চিবিয়ে যাচ্ছেন। দেখে চিনতে পারলুম গর্জনবাবু। গর্জনবাবুর চেহারা মোটেই বদলায়নি, তবে মাথায় চুল একটু পেকেছে, একটু পাতলা হয়েছে, আর আগে সামনে দুটো দাঁত ভাঙা ছিল। এখন ঝকঝকে দাঁতে বাদাম চিবিয়ে খাচ্ছেন। বোধহয় দাঁত বাঁধিয়েছেন। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন চোখে পড়ছে না। আগের মতোই দোহারা চেহারা, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অহেতুক মোটা হয়ে যাননি। গর্জনবাবুর টাইটেল মানে উপাধিটা যেন কি ছিল, কারো কি মনে আছে? কি করেই বা মনে থাকবে, আমি নিজেই ভুলে গিয়েছি। কতদিনকার কথা, নয়তো মনে হয় শেষ সেই দেখা হয়েছিল রয়্যাল বেঙ্গল সার্কাসের সেই রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম ছিল রুদ্রনারায়ণ। সেই রুদ্রনারায়ণ যে রাতে 6000 দর্শকের চোখের সামনে হাওড়া ময়দানে সার্কাসের তাঁবু থেকে অদৃশ্য হয়ে গেলেন। শুধু 6000 সাধারণ দর্শক নয়, সেদিন সেই শোয়ে উপস্থিত ছিলেন হাওড়া পুলিশের তৎকালীন বড় কর্তা AKWMXY আব্দুল করিম খান সাহেব, তৎকালীন বাংলা সাহিত্যের সর্বোত্তম বিতর্কিত লেখক স্বয়ং আমি, এবং পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সর্বদেশের অনুসন্ধানী গর্জন গোয়েন্দা উপস্থিত ছিলেন। এখানেই আসল অসুবিধে। চিরকাল গর্জনবাবুকে গর্জন গোয়েন্দা বলে জেনেছি, সুতরাং তিনি গর্জন প্যাটব্যাল নাকি গর্জন রহমান অথবা গর্জন হাজারিকা এ নিয়ে কোনোদিন ভাবিনি। ভাববার এই মুহূর্তে বিশেষ কোনো সুযোগও নেই, কারণ গর্জনবাবু আমাকে দেখে চিনতে পেরেছেন। তিনি আমাকে দেখে প্রায় শূন্য হয়ে আসা কাগজের ঠোঙায় শেষ যে সামান্য কয়েকটি নিকৃষ্ট চিনেবাদাম ছিল, সেই ঠোঙাটি আমার সামনে দিকে এগিয়ে দিলেন। আমি ঠোঙা থেকে একটা বাদাম তুলে খোসা ছাড়াতে ছাড়াতে গর্জনবাবুকে বললাম, আপনি প্রায় একই রকম আছেন। অনেক দিন পর দেখেছি, এতদিন কোথায় ছিলেন? গর্জনবাবু আমার প্রশ্নের উত্তর না দিয়ে, আমাকেও বাদাম ভাঙতে না দিয়ে, আমার হাত ধরে বাদাম ভাঙা থামিয়ে দিয়ে বললেন, খোসা শুদ্ধ খান মশাই, হ্যাঁ খোসা শুদ্ধ খেয়ে নিন। আমি অবাক, খোসা শুদ্ধ চিনেবাদাম খাবো? গর্জনবাবু বললেন, হ্যাঁ, আজকালকার ডাক্তাররা তাই বলছেন, যত বেশি খোসা খাবেন তত উপকার। এই বলে তিনি ঠোঙার বাকি বাদামগুলো খোলা না ছাড়িয়ে আমার নিজের মুখে ফেলে দিলেন। মুখ ভর্তি বাদাম থাকা কিছুক্ষণ কথা বলতে পারলেন না। আমি কিন্তু খোসা না ছাড়িয়ে চিনেবাদাম খাওয়ার সাহস পেলাম না, কারণ পেট ব্যথাকে আমি বড় ভয় পাই। এমনিতেই আমি চানাচুর, চিনেবাদাম এসব খেলে আমার পেটেই মোটে সহ্য হয় না, আর এ তো সম্পূর্ণ খোসা সমেত বাদাম। সে যাই হোক, কিছুক্ষণ পরে গর্জনবাবু চিনেবাদাম চিবানো শেষ হলো। হাত দিয়ে নিজের ঠোঁট মুখটা মুছে নিয়ে বললেন, আপনি তো একই রকম আছেন, একটু মোটা হয়ে গেছেন এই যা। এইবার একটু হেসে কি যেন একটা চিন্তা করলেন, তারপর বললেন, আপনার সঙ্গে দেখা হলো 11 বছর 8 মাস 4 দিন 17 ঘন্টা পরে, সেই রয়্যাল বেঙ্গল সার্কাসের হাওড়া ময়দান শেষ রজনী, 1976 11th of January। আমি বললাম, আমরা তো ঠিক মনে আছে, সেই যে রুদ্রনারায়ণ যেন কি নাম ছিল লোকটার, হঠাৎ সার্কাস থেকে বেমালুম গায়েব হয়ে গেল। ঘটনাটা সত্যি, তাই এত বছর পরও উল্লেখে আমি লজ্জা পেলাম। চোখের সামনে খাঁচা থেকে রিংয়ের মধ্যে আনবার পর অত বড় বাঘটা অদৃশ্য হয়ে যেতে আমার ভয় হয়েছিল।
বাঘটা সার্কাসের তাঁবুর বাইরে আর কোথাও যাবে, চারদিকে বেড়া ডিঙে নিশ্চয়ই তাঁবুর মধ্যে কোনো কিছু আড়ালে গ্যালারি ট্যালারির নিচে রয়েছে। প্রাণের ভয়ে আমি সঙ্গে সঙ্গে পালিয়েছিলাম সোজা এক ছুটে হাওড়া স্টেশন, আর সেখান থেকে ট্রামে বাড়ি ফিরে এসে পরপর 2 গ্লাস জল খেয়ে দেহে যেন প্রাণ ফিরে আসে। এতক্ষণ আতঙ্কে আত্মারাম খাঁচা ছাড়া হয়েছিল। পরের দিন এবং তারপরে আরও কয়েকদিন খবরের কাগজে দুর্দান্ত রয়্যাল বেঙ্গল টাইগারের অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল। হাওড়ায় এমনকি গঙ্গা পেরিয়ে কলকাতা পর্যন্ত ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই বুঝি সার্কাসের পালানো বাঘ গাঁয়ে এসে পড়ে। হাওড়া টাইনে তো সাংঘাতিক অবস্থা। হাওড়া ময়দানের কাছাকাছি সব অঞ্চলে সব বাড়ির দরজা প্রায় সবসময় বন্ধ রাখা হতো। খুব প্রয়োজন না হলে খোলা হতো না, কারণ কখন যে বাঘ ঢুকে পড়বে কে জানে। রাতভিতে লোক তো রাস্তায় বেরোতই না। অনেক গুলির মোড়ে সারা রাত পুরনো কাগজ আর আবর্জনা জ্বালিয়ে আগুন ধরিয়ে রাখা হতো, যাতে বাঘ আগুন দেখে ভয় পেয়ে না আসে। শেষ পর্যন্ত কিন্তু সেই পলাতক বাঘের খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ বলেছিল যে সে গঙ্গা সাঁতরিয়ে সোজা সুন্দরবনে চলে গেছে। ভুলেই গিয়েছিলাম ঘটনাটা। আজ বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল গর্জনবাবুর সঙ্গে দেখা হতে মনে পড়ল। গর্জনবাবু কিন্তু বলছিলেন মিছিমিছি ভয় পেয়ে পালিয়েছেন মশাই, সব বোগাস। আমি বললাম মিছিমিছি? গর্জনবাবু বলে হ্যাঁ মিছিমিছি, ওটা তো সত্যিকারের বাঘ ছিল না। আমি বললাম মানে? গর্জনবাবু বললেন কিছুই জানেন না দেখছি, তাহলে আমার কাছে শুনুন। গর্জনবাবু অতঃপর যা বললেন তা প্রায় অবিশ্বাস্য। রয়্যাল বেঙ্গল সার্কাসের ব্যবস্থা ভালো চলছিল না। ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে সার্কাস কোম্পানি 40,000 টাকায় ইনসিওর করে রেখেছিল। শেষ প্রদর্শনীর দিন দুপুরে সেটাকে 60,000 টাকায় বিক্রি করে দেয় কোম্পানি। এই পর্যন্ত শুনে আমি বললাম কিন্তু বাঘ যদি বিক্রি করে দেবে তাহলে শোয়ের সময় আবার বাঘ পেল কোথায়? আমি নিজে একা কেন, আরো বহু লোক বাঘটাকে দেখেছে। গর্জন গোয়েন্দা গম্ভীর হয়ে বললেন তা দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু পুরো ব্যাপারটা ছিল বুজরুকি। ওটা ছিল একটা প্লাস্টিকের ফুঁ দিয়ে ফোলানো বড় সাইজের খেলনা বাঘ। মনে নেই যখন বাঘটা অদৃশ্য হয়ে যায় হুশ করে একটা শব্দ হয়েছিল? আমি বললাম তা মনে আছে বই কি, কিন্তু সে নিয়ে তো খবরের কাগজে লেখালেখি হয়েছিল খুব। লেখালেখি হয়ে আর কি লাভ? গর্জনবাবু বললেন আরে প্লাস্টিকের বাঘটাকে সার্কাসের 4 জন খেলোয়াড় ঠিক সময় মতো শরীর দিয়ে আড়াল করে রাখে, আর সেই সময়ে ওদের যে ক্লাউন সেই অঙ্গভঙ্গি করতে করতে ডিগবাজিতে বাঘটার পেটের তলায় ঢুকে পাম ছেড়ে দেয়। অমনি হুশ করে বাঘটা চুপসে যায়, আর প্লাস্টিকের কুলসটা একজন ভাঁজ করে মালিকের হাতে দিয়ে দেয়। আমি বললাম আশ্চর্য। গর্জন বললেন আশ্চর্য আর কি, 40,000 টাকা ইন্স্যুরেন্সের লোভে সার্কাস কোম্পানি এত বড় জোর চুরি করেছিল। আমি জানতে চাইলাম আপনি ধরলেন কি করে? গর্জন গোয়েন্দা অহংকারী হাসি এসে বলেন সে জটিল ব্যাপার মশাই, পরে একদিন বলা যাবে। আমি প্রত্যেক শনিবার বিকেলে এখানে বেড়াতে আসি, আসবেন, দেখা হবে, চিনেবাদাম খাওয়া হবে। একটু বিরতি দিয়ে তারপর বললেন এইবার আমার চলে যাওয়া লক্ষ্য করুন, উপকার হবে। একটু পেছনের দিকে কাত হয়ে দুলতে দুলতে গর্জন গোয়েন্দা ভিক্টোরিয়া মেমোরিয়াল দক্ষিণ দিকে গেটের দিকে হেঁটে গেলেন। বিস্মিত হয়ে দেখলাম তার বুটের হিলজোড়া উল্টো দিকে, অর্থাৎ গোড়ালির দিকে না হয়ে নয়নের দিকে। তিনি দক্ষিণের দিকে গেলেন, কিন্তু মনে হচ্ছে উত্তরের দিক থেকে হেঁটে আসছেন। অর্থাৎ যখন সবাই জানবে গর্জনবাবু পেছনের দিকে গিয়েছেন, তিনি আসলে গিয়েছেন সামনের দিকে। আমি হতভম্ব হয়ে তার যাত্রাপথের দিকে তাকিয়ে রইলাম।
ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।